ব্যক্তির কাছে দায়বদ্ধ নয়, সেক্ষেত্রে এই প্যানেলটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল মত পথ এবং আদর্শ ধারণকারী একটি প্যানেল। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এই প্যানেলের যেই নাম স্বতন্ত্র শিক্ষার্থী পরিষদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। তো স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে হচ্ছে আমরা আমাদের প্যানেলটি ঘোষণা করতে যাচ্ছি। আমরা জানি যে আমাদের প্যানেলের ভিপি, জিএস এবং এজিএস কে হবে সেটা নিয়ে কিন্তু নানা গুঞ্জন ছিল এবং আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা এটা নিয়ে ওপেন ছিলাম যে আমরা আলোচনা করব, আমরা দেখব যে সর্বোচ্চ ক্লিন ইমেজের এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য তাদেরকে নিয়ে আসা যায়। সেই যাত্রা হিসেবে আমরা ইতিমধ্যে আমাদের বিপিজিএস ঠিক করে ফেলেছি, এজিএস ঠিক করে ফেলেছি, একই সাথে সম্পাদক ঠিক করে ফেলেছি এবং আমাদের সদস্য ঠিক করে ফেলেছি এবং প্রায় সকলেই এখানে আজকে উপস্থিত রয়েছে। আমি এখন গণমাধ্যম ভাই ও বোনদের মাঝে আমাদের এই প্যানেলের বিপি, জিএস এবং এজিএস কে পরিচয় করিয়ে দিব। আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি হিসেবে রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং নারী নেতৃত্বের প্রতীক এবং জুলাই পরবর্তী সময়ে জুলাইকে বিক্রি না করা নেতৃত্ব উমামা ফাতেমা। আপনারা জানেন উমামা ফাতেমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই রাজনৈতিক পদযাত্রা সেটা দীর্ঘদিনের এবং দীর্ঘদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য লড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামে লড়েছে এবং জুলাই অভ্যুত্থানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি যদি উমামা ফাতেমাকে পরিচয় করিয়ে দিতে চাই সেটা আরো ভুল হবে, তাকে সবাই জানে যে তার রোলটা কি ছিল। দ্বিতীয়ত আমরা যেটা বলেছি আমাদের প্যানেলটা হবে ইনক্লুসিভ, আমাদের প্যানেলটা হবে সবাইকে ধারণ করতে পারে এমন, এবং আমাদের প্যানেলটা হবে সরাসরি কোনো রাজনৈতিক বা ছাত্র সংগঠনের সাথে জড়িত নয় এমন কেউ। সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে এবং পরে সর্বসম্মতিক্রমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের সাধারণ সম্পাদক বা জিএস হিসেবে থাকবেন আল সাদি ভুইয়া ভাই। আল সাদি ভুইয়া ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, জুলাই অভ্যুত্থানের সময় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিল এবং জুলাইয়ের সময় যে সকল সাংবাদিকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সত্য খবর প্রচার করেছিল, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল, একদম ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল, তাদেরকে আগলে রাখা, তাদেরকে অনুপ্রেরণা যোগানো সেটা করেছিল সাদি ভাই। এবং সেই জন্য আমরা মনে করি যে আমাদের এই প্যানেলে একজন আদর্শ ব্যক্তি হিসেবে সাদি ভাই হচ্ছে আমাদের প্যানেলে জিএস হতে যাচ্ছে। তৃতীয়ত আমাদের এজিএস নিয়ে হচ্ছে অনেক আলোচনা হয়েছে, আপনারা জানেন আমরা বলেছিলাম যে আমরা গতকাল হচ্ছে আমাদের প্যানেলটা ঘোষণা করব। তো আমরা আমাদের মধ্যে আলোচনা করে আমরা এমন একজন মুখকে আনতে চেয়েছি যিনি হচ্ছে একদম ক্লিন ইমেজের এবং যিনি হচ্ছে সকল মতপথকে ধারণ করে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে। সেই হিসেবে আমরা আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের সাধারণ এজিএস হিসেবে জায়েদ আহমেদ ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই জানেন যে জায়েদ আহমেদ ভাই বর্তমানে যে রাজনৈতিক পরিসরে একটা কথা হয়ে থাকে যে পাঠ চক্র বা গুরুবার আড্ডার কথা যে বলা হয়ে থাকে, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এবং বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক বড় বড় নেতৃত্ব বিকশিত হয়েছে তার মধ্যে তিনিও একজন ছিলেন এবং তিনি গুরুবার আড্ডা থেকে শুরু করে জুলাই আন্দোলনেও কিন্তু ব্যাক স্টেজে থেকে সংগঠকের ভূমিকা পালন করেছেন। তো আমরা শুধুমাত্র প্রথাগত কাউকে নয়, আমরা এমন কাউকে নিয়ে আসতে চেয়েছিলাম যিনি কিনা নীরবে নিভৃতে শিক্ষার্থীদের জন্য, দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য কাজ করে গিয়েছে। তো আমরা জাহেদ ভাইকে আমাদের প্যানেলে পেয়ে আনন্দিত। এবার আমি অনুরোধ করব আমাদের প্যানেল লিডার উমামা ফাতেমাকে তার বক্তব্য দেওয়ার জন্য। কেটে দেন। সবাইকে আসসালামু আলাইকুম। নানান পথ পেরিয়ে আজকে 2025 সালের 21শে আগস্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি প্যানেলের ভিপি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলাম। কেটে দেন, আমি দেখছি। এই যে গত 7-8 বছর, এই 6 থেকে 7 বছর আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি এবং একটি দীর্ঘ পথ আমাকে কিন্তু এখানে পাড়ি দিতে হয়েছে। যখন আমি প্রথম 2019 সালে এই বিশ্ববিদ্যালয়ে পা রাখি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেম একই একটা ডাকসু নির্বাচনের রব উঠেছিল এবং সেই ডাকসু নির্বাচনে
আমি প্রথমবারের মতো ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী হিসেবে কবি সুফিয়া কামাল হলের পাঠ্যক্ষ বিষয়ক সম্পাদকে আমি ইলেকশন করেছিলাম। যদিও ইলেকশনটিতে হেরে যাই, তবে অনেক অভিজ্ঞতা এবং এই ডাকসুকে কেন্দ্র করে আসলে ক্যাম্পাস পলিটিক্স কিভাবে করে অনবরত ঘুরতে থাকে সেটা আমার সচক্ষে দেখার অভিজ্ঞতা হয়। আপনারা অনেকেই জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির একটা ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি, একদমই কার্জন হলের শেষ ডিপার্টমেন্ট বলা যায়, সে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়েছিলাম এবং হিউজ পড়াশোনার চাপ। এবং যখন আমরা প্রথম বর্ষে আমরা ক্যাম্পাসে আসি, তখন ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধুরা যারা ছিলাম ফার্স্ট ইয়ারে, আমরা নিজেদের মধ্যে কথা বলতাম যে আমরা আসলে কেমন ক্যাম্পাস চাই। এবং সবসময় আমাদের কথা থাকতো যে আমার মনে হয় যে এই যে আমরা যে পলিটিক্যাল স্পেসটাতে আছি, বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছি, তারা পরিষ্কারভাবে অনেক কিছু বুঝতে পারে না যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসলে কি চায়। এবং আমরা নানানভাবে কিন্তু এই বিষয়গুলোর ক্রিটিক করতাম এবং নিজেদের মধ্য থেকে কিভাবে করে এই ক্যাম্পাসটাকে আরেকটু ভাইব্রেন্ট করা যায়, ক্যাম্পাসের জন্য আরেকটু বেশি ফাইট করা যায়, সেটা নিয়ে আমরা সবসময় সংগ্রাম করে গেছি। 2019 সালে ডাকসু নির্বাচনের পরপর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো গণরুম গেস্ট রুম কালচার শব্দটি অনেক বেশি ফেমাস হয় এবং সেই গণরুম গেস্ট রুম কালচারের বিরুদ্ধে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনবরত আন্দোলন করে দিয়েছিল। সেই গণরুম গেস্ট রুমের বিরুদ্ধে আমরা 2019 সালে বৈধ সিট আমার অধিকার নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলাম এবং সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা প্রথমবারের মতো দেখাই যে কিভাবে এই গেস্ট রুম এবং গণরুম ছাত্রদেরকে একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত করে। পরবর্তীতে যখন 2025 সালে আমাদের 15 জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল, আমরা দেখেছি এই ছাত্রলীগকে কিভাবে এই সাধারণ শিক্ষার্থীরাই পুনরায় হল ছাড়া করেছে। এই 2019 সালে সেই বৈধ সিট আমার অধিকারের পরে আমরা দেখেছি আবার সেই কোভিড এবং স্টুডেন্টদের যে ভয়াবহ পরিমাণে ছাত্রদের দ্বারা নিষ্পেষিত হতে হচ্ছে এবং প্রশাসনের প্রতি মুহূর্তে এক ধরনের একটা অনাগ্রহ, অনিচ্ছা, যেন ওই ছাত্রদের প্রতি তাদের আসলে কোনো দয়া মায়া নেই। তাদের সকল দয়া মায়া যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন হবে তখনই শুধু সেটা কিন্তু তার পলিটিক্সটা রিভলভ হতে থাকে এবং তাদের সবসময় আলোক আলোচনার বিষয় তারা শিক্ষকরা কতটুকু সুযোগ পেল, তাদের কর্মচারীরা আসলে কতটুকু সুবিধা পেল, তাদের ফ্যামিলি আসলে কতটুকু চাকরি পেল, অতটুকুর মধ্যেই কিন্তু তাদের চিন্তা জগৎটা সীমায়িত। যার ফলাফল হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে, এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না, সেই স্বপ্ন আবার কিন্তু নানানভাবে মিয়ে আসছে। কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই। সেই 2019 সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম, সেই ক্যাম্পাসে এসে আমি স্বপ্নটা দেখেছিলাম যে এই ক্যাম্পাসের ছাত্রদের হবে, এটা কোনো সাদা নীল গোলাপি দলের হবে না, এটা কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে না। এবং এটা কিন্তু প্রমাণিত হয়েছে যখন 2024 সালে জুলাই অভ্যুত্থানে 15 জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয়, তখন কিন্তু 16 জুলাই 17 জুলাই কিভাবে ছাত্রলীগকে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রত্যেকটা 18টি হল থেকে তারা হল ছাড়া করে। এই যে সাহস, এই সাহসটা সঞ্চারিত হইতে অনেক পথ আমাদের পাড়ি দিতে হয়েছে, অনেক কথা আমাদের বলতে হয়েছে এবং অনেক আবরার ফাহাদের মতো ছাত্রদের, হাফিজুল মোল্লাদের মতো ছাত্রদের, আবু বকরের মতো ছাত্রদের তাদের জীবন দিতে হয়েছে। আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে হয়তো সেই গণরুম গেস্ট রুম আমরা এই মুহূর্তে দেখছি না, আমাদের হলগুলোকে হয়তো আমরা দেখছি না যে কোনো দলীয় ভাই এসে সেখানে সিট দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে যে এটা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এবং আমরা মনে করি যে এই ডাকসু একটা ডিসাইসিভ ফ্যাক্টর, এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। আমরা আজকে এই প্যানেলটি যে ঘোষণা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমরা মনে করি যে এই একটা ঐতিহাসিক একটি ক্রান্তিকালের মুহূর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি এবং আমরা গত 5 আগস্ট পরবর্তী সময়ে
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনবো। এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া, আমাদের যে কথা, সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও চাওয়া, এবং তাদের ভয়েস হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি। এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা আগে যেহেতু 2019 সালের নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না, এবার কিন্তু এই সুযোগটা আছে। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে। কোনো ছাত্র রাজনীতি সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নীল দল নির্ধারণ করবে না। আমি উমামা ফাতেমা গত 5 আগস্ট পরবর্তী সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আমি ছাত্র ফেডারেশন নামে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন, নিপীড়ন, ন্যাশনাল লেভেলে হাসিনার যে একটা স্বৈরাচারী ব্যবস্থা, প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু আমরা 6 বছর ধরে ফাইট করে যাই। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু প্রশ্নে দ্বিমত পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিই এবং তৎকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, সেই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি। কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক, এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলে ওই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম। এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা, বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের চাওয়া, সেটা টক শো হোক, মিডিয়া হোক, বা সেটা সভা সেমিনার হোক বা রাজপথ হোক, প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি। এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না, 5 আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পকেটভুক্ত হচ্ছে, তখন আমি আসলে থাকতে পারিনি। আমি এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি এবং পুনরায় আমি যে একটা জার্নির মধ্যে ছিলাম, যে সংগ্রামের মধ্যে ছিলাম, আজকে সেই 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে 1 বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি। এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম, সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি। এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে, এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে এবং সেটা সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে। আমি যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেটসের কথা ভাবছিলাম অনেকদিন ধরেই, বেশ 2 মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এখানে একটি স্বতন্ত্র প্যানেল দাঁড় হইতে, এবং আমরা এই স্বতন্ত্র প্যানেল দাঁড় করানোর জন্য সবসময় চেষ্টা করেছি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টদের মধ্যে থাকে, যারা পড়াশোনার সাথে যুক্ত, যারা ক্যাম্পাসের পেরিফেরিগুলোর সাথে যুক্ত, শুধুমাত্র রাজনৈতিক না বরং সামাজিক পরিসরগুলোর সাথে যারা যুক্ত, সেই শিক্ষার্থীদেরকে যাতে আমরা বাছাই করে নিয়ে আসতে পারি। এটার পরবর্তীতে গত 2 মাস যখন আমরা নানানভাবে এই প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম, তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এবং সকল সাবোটেজ, সকল ধরনের বিরোধিতার মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এবং আমি বলতে চাই যে অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না, তো আমি যাতে হচ্ছে ভিপি ছাড়া অন্য কোনো পোস্ট কনসিডার করি। এবং নানানভাবে সেটা আমি নাম বলতে চাই না, নানান ধরনের মানুষকে দিয়ে, ফোন দিয়ে আমাকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। আমি বলতে চাই যে 5 আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থান কাদেরকে দেখে হয়েছে? যেদিন 15 জুলাই এখানে সাধারণ যে মেয়েরা, তারা যখন ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল, তখন তো সেই মেয়েদেরকে দেখে বাংলাদেশের মানুষ নেমে আসে। যখন আমি দেখেছি, যখন জুলাই মাসে ইন্টারনেট শাটডাউনের পরে অনেক সাধারণ মানুষ তারা নামার সাহস করছিল না, শিক্ষার্থীরা নামার সাহস করছিল না, তখন এই মেয়েরা, তখন কিন্তু তাদের অনেক ভিডিও, অনেক ফুটেজ, তাদের অনেক সাহসের যে ছবি, সেই ছবিগুলাই কিন্তু একটা প্রতীক হয়ে দাঁড়ায়। তো সেই মেয়েরাই তো আজকে পরিবর্তনটা এনেছে। তাহলে 5 আগস্টের পরে যখনই হচ্ছে নারীদেরকে নেতৃত্ব হওয়ার কথা বলা হয়, ততবারই বলা হয় যে না, নারীরা যোগ্য না। কথাটা ভুল। নারীরা অবশ্যই যোগ্য, কিন্তু এই নারীরা যাতে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পদে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয়।
আমি আজকে এটা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে আগামী দিনের তাদের নারীদেরকে তারা আসলে কোথায় দেখতে চায়। তাদের কি তারা এই আন্দোলনে শুধুমাত্র সামনের সারির কিছু অস্ত্র হিসেবে দেখতে চায়, নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়। এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত। আমরা আজকে এই পূর্ণাঙ্গ প্যানেল, আরো আমাদের অন্যান্য সম্পাদকরা আছেন, আমাদের জিএস এজিএসরা আছেন। আমি আমার পাশে যিনি জিএস আছেন তার সম্পর্কে কিছুটা মন্তব্য করতে যাচ্ছি। আলসাদি ভুঁইয়া ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন, এখন উনি মাস্টার্সে আছেন। এবং সাদি ভাই জুলাই অভ্যুত্থানকালীন সময়ে যখন ইন্টারনেট শাটডাউন চলছিল, আমাদের নানানভাবে সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে হচ্ছে, আমরা ফোনে আমাদের ইনফরমেশনগুলো পাস করতাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আমাদের জন্য এক ধরনের একটা আলোকবর্তিকা ছিল, আমাদের জন্য একটা আশার আলো ছিল যে সাংবাদিক সমিতির কাছে যদি কোনো তথ্য আমরা পাঠাতে পারি তাহলে সেটা কোনো না কোনোভাবে সেটা কোনো পত্রিকায় যাবে, কোনো না কোনোভাবে সেটা আমরা বার্তাটা পৌঁছাতে পারবো। সেই জায়গা থেকে আজকে সাংবাদিক সমিতির তৎকালীন যে সভাপতি ছিলেন সাদি ভাই, তিনি আজকে উপস্থিত আছেন। তিনি আজকে জিএস হিসেবে আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন। এবং সাদি ভাইয়ের ব্যাপারে একটা তথ্য দিয়ে রাখি যে সাদি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত যে 2019 সালের ডাকসু নির্বাচনটা ছিল, সেখানে মহসিন হল থেকে সূর্যসেন একটি বিদ্রোহী ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে তারা একটি বিরোধী প্যানেল থেকে, একটা বিদ্রোহী প্যানেল থেকে তিনি সাহিত্য সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করেন এবং তিনি জিতে আসেন। এতটা সাহস নিয়ে তারা কিন্তু ওই সময় ক্যাম্পাসে ছিলেন। এবং আজকে 2025 সালে যখন আমরা নতুন ক্যাম্পাস নির্মাণের কথা ভাবছি, তখন আমরা সাদি ভাইকেই পুনরায় খুঁজে পেয়েছি। আমরা সবাই একটু একটু করে কথা বলবো। আমি পাশে আমার পাশে আমাদের ক্যাম্পাসের আমাদের এই ডাকসু নির্বাচনে আমাদের প্যানেলের পক্ষ থেকে যিনি এজিএস আছেন, জাহেদ আহমদ ভাই, তার কথা বলতে চাই যে জাহেদ আহমদ ভাই একদম প্রথম বর্ষ থেকে উনি গণরুম, এই গেস্ট রুম কালচার এইসবের মধ্য দিয়ে কিন্তু তিনি ক্যাম্পাসে ছিলেন এবং দীর্ঘ সময় তিনি ক্যাম্পাসের এই যে বুদ্ধিভিত্তিক রাজনৈতিক যে পরিসর সেটার সাথে যুক্ত ছিলেন। আমাদের এই প্যানেলের সাথে আমরা এই মানুষটিকে যুক্ত করেছি এবং ভাইয়ের সাথে যখন আমরা কথা বলি, তিনিও আগ্রহ প্রকাশ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধিভিত্তিক চর্চার যে পরিসর, সেটার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। এবং তিনি যে পরিসর থেকে উঠে এসেছেন, সেই পরিসরগুলোকে আমরা অনেকখানি কিছুটা বলি যে একটা প্রান্তিক পরিসর, সেখান থেকে কিন্তু ভাই এসেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাঠ্যক্রম সার্কেলের সাথে যুক্ত ছিলেন, অনেক ধরনের বুদ্ধিভিত্তিক গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন। এবং আজকে এসে ভাই সাহস করে আমাদের এজিএস পদে তিনি ইলেকশন করছেন। আমি এখন আমাদের প্যানেলের যে সম্পাদক এবং সদস্য হিসেবে আছেন তাদের সকলের সাথে আপনাদের পরিচয় করে দিব। তার আগে আমাদের প্যানেলের নাম, সম্পাদক এবং সদস্যদের নামগুলো আপনাদেরকে বলতে চাই। আমাদের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, এই প্যানেলের ভিপি হিসেবে নির্বাচন করছি আমি, উমামা ফাতেমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, 18-19 সেশন। আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইলেকশন করতে যাচ্ছেন আলসাদি ভুঁইয়া। তিনি নৃবিজ্ঞান বিভাগের 16-17 সেশন একজন শিক্ষার্থী এবং তার অ্যাটাচ হচ্ছে সূর্যসেন হল। এবং আমার ডান পাশে আছেন আমাদের সহসাধারণ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করবেন জাহেদ আহমদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 17-18 সেশনে একজন শিক্ষার্থী এবং তার হল হচ্ছে সূর্যসেন হল। পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নুমান আহমদ চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনের জার্নালিজম বিভাগের একজন শিক্ষার্থী। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করবেন মমিনুল ইসলাম বিধানের সেশন
18-19 এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নাফিস বাশার আলিফ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের 22 সেশনের শিক্ষার্থী। আমাদের কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে একজন আদিবাসী শিক্ষার্থী সুরমি চাকমা, তিনি ক্যান্ডিডেটসি করতে যাচ্ছেন। এবং সুরমি চাকমা, তার ব্যাপারে যদি বলি, অনেকেই তাকে চিনেন। সুরমি চাকমার সেশন হচ্ছে 21-22, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আমাদের সাহিত্য সংস্কৃত বিষয়ক সম্পাদক হিসেবে আছেন অনিদ হাসান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশন এবং জিওলজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমাদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন সিয়াম ফেরদৌস ইমন, তিনি প্রাণীবিদ্যা বিভাগে 18-19 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের ক্রীড়া সম্পাদক হিসেবে এখানে ক্যান্ডিডেটসি করতে যাচ্ছেন মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল ডিপার্টমেন্ট বা ট্রিপলি ডিপার্টমেন্টের 20-21 সেশনের শিক্ষার্থী। আমাদের ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে ক্যান্ডিডেটসি করতে যাচ্ছেন রাফিজ খান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের 18-19 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের সমাজসেবা সম্পাদক হিসেবে আছেন তানভীর সামাদ। একই সাথে আমাদের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসেবে আছেন আরেকজন আদিবাসী শিক্ষার্থী, তার নাম রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার ডিপার্টমেন্ট হচ্ছে জার্নালিজম এবং সেই জার্নালিজমের 19-20 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেটসি করতে যাচ্ছেন ইশরাত জাহান নিঝুম। ইশরাত জাহান নিঝুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর ডিপার্টমেন্ট, আইইআর ইনস্টিটিউশনের একজন শিক্ষার্থী। আইইআর ইনস্টিটিউশনের 20-21 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে ক্যান্ডিডেটসি করতে যাচ্ছেন নুসরাত জাহান নিশু, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 19-20 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের সদস্য হিসেবে আছেন প্রথমে নওরিন সুলতানা তমা, তারা সবাই নিজেদের পরিচয় দিবেন, তাই আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমাদের সদস্য হিসেবে প্রথমে আছেন নওরিন সুলতানা তমা, আবিদ আব্দুল্লাহ, ববি বিশ্বাস, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ হাসান জুবাইর তুফান, আব্দুল্লাহ আবিল মুবিন রিফাত, আব্দুল্লাহ আল মুবিন রিফাত, অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মোহাম্মদ মুক্তারুল ইসলাম হৃদয়, হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, সজীব হোসেন, সাদিকুর রহমান সানি। আচ্ছা, আমি আমার কথা এখানেই শেষ করব। রাফিজের হাতে মাইকটি যাবে, সে পরবর্তী সেশনটি তার দায়িত্ব দেওয়া হলো। ধন্যবাদ উমামা ফাতেমাকে। আমরা যেটা বলেছিলাম, আসন্ন ডাকসু নির্বাচনে আমরা একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে, সর্বগ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে, পূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই প্যানেলটি ঘোষণা করছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। এবং এখানে তো আমরা যেটা বলছিলাম, আমাদের এই প্ল্যাটফর্মে আমরা দীর্ঘদিন আলোচনার মাধ্যমে আমরা একটি সর্বজন গ্রহণযোগ্য, শিক্ষার্থীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এই প্ল্যাটফর্ম ঘোষণা করছি। এবং আমরা এটা আত্মবিশ্বাসের সাথে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো অনেক প্রচেষ্টা হয়েছে যে একটি স্বতন্ত্র প্যানেল করার, কিন্তু আমরাই একমাত্র প্যানেল হিসেবে যারা কিনা এই উদ্যমটা নিয়ে এই প্যানেলটা ঘোষণা করতে যাচ্ছি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা যেহেতু এভাবে একটি প্ল্যাটফর্মে বিভিন্ন মত পথের মানুষ একত্রিত হতে পেরেছি, সেহেতু আপনারা যদি আমাদেরকে ভোট দেন এবং নির্বাচিত করেন, আমরা কিন্তু আপনাদের সেই ভয়েস হয়ে কাজ করতে পারবো। এখন আমি অনুরোধ করব আমাদের প্যানেলের যে জিএস পদপ্রার্থী সাদি ভাইকে কিছু বলার জন্য। সবাইকে শুভেচ্ছা। আমি আলসাবি ভুইয়া, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের। আমি 2019 সালে ডাকসু নির্বাচনে সুদর্শন হলের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য হিসেবে কাজ করেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথে আমি ছাত্র সংসদের নেতা এবং সাংবাদিক সমিতির সদস্য হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছি। আজকে আপনারা আমাদের বিষয়গুলোকে সবাই পূর্ণাঙ্গভাবে জানেন, আমরা আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় জানাবো। আজকে আমরা একটি কথা বলতে চাই, আমাদের যে প্যানেলটি হয়েছে, আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য শুভ কাজের যে শুভ সূচনা আমরা এই প্যানেলের মাধ্যমে করতে চাই। আমরা আমাদের এই প্যানেলের প্রত্যেকটি সদস্য সম্পাদক আমরা এখানে ভালো কাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব। আমরা আশা করি যে আমাদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখলে আমরা শিক্ষার্থীদের একদম ডোর টু ডোর যে সমস্যা আছে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে আমরা কথা বলে সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। আর আপনারা জানেন আমরা একটি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল হওয়ার কারণে আমাদের পলিটিক্যাল ব্যাকআপ নেই, আমাদের ফিনান্সিয়ালও ব্যাকআপ নেই, কিন্তু আমাদের বুক পড়া সাহস আছে, আমাদের পায়ের শক্তি আছে। আমরা আমাদের সাহস এবং আমাদের সেই শক্তি দিয়ে শিক্ষার্থীদের কাছে যাব এবং শিক্ষার্থীদের কাছে আমরা নিজেদের যে প্রস্তাবনা সেটি তুলে ধরবো। শিক্ষার্থীরা অবশ্যই আমাদেরকে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। আর আগামী সেই পথে আমরা গণমাধ্যমের বন্ধুদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আর আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।